চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী অনিরুদ্ধ শুভর কাছে। শুভ, আবারও ফিরে এলাম আপনার কাছে এবং শুরুতে যেটা বলছিলাম, অনেক গল্প করব আপনার সাথে, তবে আড্ডা এবং গল্পের শুরুটা গান দিয়ে করতে চাই। কোন গানটি শোনাবেন? রিসেন্টলি আমার ব্যাকগ্রাউন্ড স্কোর করা ছিল একটি নাটকে এবং এই নাটকে আমার একটি গানও ছিল। তৌসিফ ভাই এবং কেয়া পায়েল অভিনীত বজরা, এই নাটকে একটি গান যেটি কিছুটা শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এই গানটি আমি দুটি লাইন শোনানোর চেষ্টা করছি। শোনাবে। রে রে না, আমি তার বুকেতে বাসর সাজাই, আমি তার বুকেতে বাসর সাজাই, দুঃখ ভুলে কান্না লুকাই, তবু তারে পাওয়ার উপায় নাই। আমারে বোঝার মানুষ নাই এ দুনিয়ায়, আমারে চেনার মানুষ নাই। ও আমারে বোঝার মানুষ নাই এ দুনিয়ায়, আমারে চেনার মানুষ নাই। আমি তার বুকেতে বাসর সাজাই, আমি তার বুকেতে বাসর সাজাই, দুঃখ ভুলে কান্না লুকাই, তবু তারে পাওয়ার উপায় নাই। আমারে বোঝার মানুষ নাই এ দুনিয়ায়, আমারে চেনার মানুষ নাই। নাটকের গান, নাটকের গানে কণ্ঠ দেওয়া, এটা কি এবারই প্রথম নাকি এর আগেও করা হয়েছে অনেক? যে কথাটি আপনি বলছিলেন যে মিউজিক্যাল জার্নির শুরুটা, তো সিঙ্গার হিসাবে আমার ইন্ডাস্ট্রিতে আসার আগে আমার বেসিক্যালি আমি ছিলাম একজন মিউজিশিয়ান এবং পাশাপাশি একজন মিউজিক কম্পোজার। আমি বিভিন্ন আর্টিস্টদের সাথে বাজাতাম অ্যাজ এ কিবোর্ড প্লেয়ার। দেন আমি মিউজিক কম্পোজিশন করতাম, গান বানাতাম, নিজে গাইতাম। তো সেটা করতে করতে আস্তে আস্তে নাটক ইন্ডাস্ট্রিতে ঢোকা। তো আমার প্রথম করা নাটকটি ছিল হচ্ছে পার্টনার। এটা ছিল অপূর্ব ভাই এবং মেহেজাবিন আপুর। পার্টনার নাটকে আমার একটি গান গিয়েছিল 2018-এ। এটা ছিল প্রেমের দিন। তো তারপর থেকেই অপূর্ব ভাই আমাকে একটু পছন্দ করেছিলেন কোনো কারণে। উনি সাজেস্ট করতেন বিভিন্ন ডিরেক্টর বা প্রডিউসারদেরকে যেন বলা যায় আপনি অন্তরালেই বেশি ছিলেন, আপনাকে মানে চেনা জানা এবং হ্যাঁ, চেনা জানার সুযোগটা আসলে আমাকে করে দিয়েছে সেরা কণ্ঠ, যে রিয়েলিটি শোতে থেকে আমার আসা। আসলে ওখান থেকে কিছুটা পরিচিতি নিয়ে এখন টুকটাক করে এগিয়ে যাওয়ার ট্রাই করছি আর কি। নাটকে তো সেই 18 সাল থেকে তাহলে কাজ করা হচ্ছে, এর মধ্যে আপনার প্লেব্যাকের কাজও করা হয়েছে। হ্যাঁ, সেটা বোধহয় 2024 সালের দিকে। রাইট। সৌভাগ্য বলতে হয়। এই যে নাটকের গানটি মাত্র গাইলাম, সুমন ধর দাদা এই নাটকটির পরিচালনায় ছিলেন। তো তিনি আমার কাজ খুব পছন্দ করতেন। ওনার নাটকের বিভিন্ন সময় ব্যাকগ্রাউন্ড স্কোর আমার করা, উনি মাঝে মাঝে নাটকের গান অন্যান্য শিল্পীদেরকে দিয়ে গাওয়াতে গেলে আমাকে দিয়ে কম্পোজিশন করায় নিতেন, অথবা আমিও কয়েকটি গানে কণ্ঠ দিয়েছি। তো সেখান থেকে সুমনধর দাদার সাথে পরিচয়। তো দাদার একটি চলচ্চিত্র ছিল আগন্তুক, পূজাচেরি এবং শ্যামল মালা ভাই অভিনীত। তো এই মুভিটি আসলে কমপ্লিট হয়ে গিয়েছিল। তো দাদা তখন আমাকে হুট করে জানালেন যে ঈদের ঠিক আগ মুহূর্তে, রোজার ঈদে মুক্তি পেয়েছিল মুভিটি। তো বললো যে অনিরুদ্ধ, আমার মুভির জন্য আমি একটা টাইটেল ট্র্যাক খুঁজতেছি, বাট গানটা অলরেডি কমপ্লিট হয়ে আছে। আমি যদি আরেকটি ভালো গান পাই তাহলে হয়তো বা আমরা রিপ্লেস করবো সেই গানটা। যে তুমি একটা গান যদি সম্ভব হয় তাহলে আমাকে একটু শোনাও। তো আমার মনে আছে ওই দিন আমি ঢাকা থেকে ময়মনসিংহ যাচ্ছিলাম আমার বাড়িতে। তো বাসের মধ্যেই আমি গুনগুন করতে করতে আমার ফোনে ভয়েস মেমোতে একটা রেকর্ড করলাম, যে দাদা আমাকে প্লটটা বুঝিয়ে দিয়েছিল। তো ওখান থেকে আমি 4টে লাইন একটু নিজে লিখে একটু সুর করার ট্রাই করলাম, দাদাকে পাঠালাম। তো দাদা বাসের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, বাসে। কারণ আমার তো এক্সাইটমেন্ট তখন বেড়ে গিয়েছে। আমি প্রথম আমার কিউরিওসিটি এখানটাই যে বাসের মধ্যে যখন আপনি গান করছেন, আশেপাশের মানুষজন আছে,
কিভাবে ব্যাপারটাকে ম্যানেজ করেছেন? এইগুলা না একটু মিউজিশিয়ানরা মনে হয় একটু পাগলাটে ধরনের হবে বা একটু বেশরম প্রকৃতির হয়ে থাকে। আমরা যে কোনো জায়গায় বসে বসে গুনগুন করে গান গাই, মানুষ আমাদেরকে দেখে। পাশের সিটে কেউ ছিল? ছিল, বাট আমরা এগুলো আসলে খুব একটা বদার করি না ব্যাপারগুলা। অনেকে এনজয় করে, অনেকে এনজয়, যদি বুঝতে পারি যে ডিস্টার্ব ফিল করছে তাহলে হয়তো একটু আস্তে করি বা চুপ হয়ে যাই। তো আমার মধ্যে তখন যে ব্যাপারটা কাজ করতেছিল সেটা পুরোটাই এক্সাইটমেন্ট, যে একটা মুভিতে গানের সুযোগ আসতেছে আমার, এটা তো কোনোভাবে মিস করা যাবে না। মানে সুমনদা আমাকে একটা গান পাঠাতে বলছে, তো আমি মাথায় রেখে দিছি যে মিনিমাম 5টা ডেমো আমি রেডি করবো, যে কোনো একটা হোক, চয়েস আমাকে করাতে হবে, আমার মুভিতে আমার গান থাকতে হবে, এই সুযোগটা আমি কোনোভাবে মিস করতে চাই না। তো দাদাকে পাঠানোর পরে দাদা আমাকে সাথে সাথে কল ব্যাক করলো, কল ব্যাক করে বলতেছে অনিরুদ্ধ এটা আমাকে ফাইনালটা কবে দিতে পারবা? আমি বলছি কবে লাগবে? বলে কালকে দিয়ে দাও। তা আমি কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমি বলছি ওকে দাদা আমি কালকে দিয়ে দিচ্ছি। আমি কিভাবে মিউজিক করব, কি করব, পুরোটা গান কমপ্লিট হয়নি, আমি কিছু জানি না, বাট আমার মুভিতে গাইতে হবে সেই প্যাশন গানটা থেকে। কার লিপে গিয়েছিল সে সময়? এটা তো স্ক্রিনে ছিল পূজাচেরি, এবং বেসিক্যালি এটা যে প্লটে গানটা ইউজ করা হয়েছিল একটা খুব কনফিউজিং মোমেন্ট ছিল। ক্লাইম্যাক্সের সিচুয়েশনটা ঠিক আগ মুহূর্তে পূজাচেরি এবং শ্যামল ভাইয়ের মধ্যে কিছুটা বিচ্ছেদের মতো একটা সিচুয়েশন ছিল, তো ওই সিচুয়েশনে এই গানটি যায়। তো এটা আমার ফার্স্ট লাইন। শুনে ফেলবো? হ্যাঁ, শোনাচ্ছি। এবং লাকিলি এই গানটির জন্য আমি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড থেকে শ্রেষ্ঠ নবাগত শিল্পী হিসাবে একটি অ্যাওয়ার্ডও পেয়ে গিয়েছিল। বাহ, চলে ওকে। তোকে একটু ছোঁবো বলে আর চোখ মুখের দোলে, তুই আছিস দূরে, তোরে কোথায় পাই, কিছু স্বপ্ন মেলবে ডানা, সব সত্যি হবে জানা, কিছু কথায় রূপ কথারি আবছায়ায়, তুই আসবি কবে অবশেষে আমার শরীর হৃদয়ে ঘেঁষে, একটু হেসে বসবি পাশে যেদিন, হবে চোখের তারায় স্বপ্ন বোনা, আকাশ জুড়ে চাঁদ জোছনায়, তোর কপালে ঠোঁট ছোঁয়াবো যেদিন। থ্যাংক ইউ। এরপরে আবারও কবে নাগাদ আপনাকে প্লেব্যাকে দেখা যাবে? এর মধ্যে আমিও কোনো আসলে- কাজ হয়েছে কিনা? না, ঠিক আমার নিজের গানের কোনো কাজ চলছে না, বাট আমি কিছু গানের কম্পোজিশন করছি যেগুলো মুভিতে যাওয়ার পসিবিলিটি আছে। আসলে ইন্ডাস্ট্রিতে মুভিতে গান যাওয়ার যে ব্যাপারটা হয়, প্রডিউসার অথবা ডিরেক্টররা যারা সিনিয়র আছে বা আমরা যারা নতুন, আমরা যারা কাজ করছি, আমাদের থেকে আসলে দেখা যায় যে মাঝে মাঝে কিছু ডেমো তারা চেয়ে নেয়। তো আমরা মানে কনফার্ম থাকি না যে আসলে আমার গানটা ইউজ হবে কিনা, বা লাস্ট মোমেন্টেও চেঞ্জ হয়ে যেতে পারে, যেটা আমার আসলে লাক ফেভার করেছিল আগন্তুক মুভির ক্ষেত্রে, যে একটা গান ছিল বাট ওটার ক্ষেত্রে আমার গানটা রিপ্লেস হয়ে গিয়েছে। তো কিছু মুভির কাজ আমার চলছে, বাট এখন পর্যন্ত যেহেতু কনফার্ম হয়নি সেটা আমি বলতে পারছি না, আসলে জানা যাবে। আপনার ছোটবেলার কথা, বেড়ে ওঠার কথা, এই গল্পগুলো আমাদের অনেকেরই অজানা, যেহেতু আপনি মিউজিক ইন্ডাস্ট্রিতে নতুন। যদিও আগে থেকে আপনার কাজ চলছিল, কিন্তু বলা যায় রিয়েলিটি শোর মাধ্যমে আপনার একটা নতুন পথ চলা শুরু হয়েছে, নতুন পরিচিতি শুরু হয়েছে। দর্শকদের উদ্দেশ্যে যদি জানাতেন আপনার ছেলেবেলার কথা। আমার ফ্যামিলি পুরোটাই সঙ্গীত বান্ধব। আমার বাসায় যারা গান পারে না তারাও অ্যাটলিস্ট তালে বা সুরে গান গায়। সবাই, আমার বাবা, ফুপ্পি যারা আছে সবাই, আমার কাজিনরা মিউজিশিয়ান, কেউ ড্রামস বাজায়, কেউ গিটার বাজায়, আমি কিবোর্ড প্লে করতাম। আমার আব্বার ব্যান্ড ছিল। ফ্যামিলি থেকে তাহলে একটা আমি ব্যান্ডের কথা কেবল বলতে চাচ্ছিলাম। ফ্যামিলি ব্যান্ড না, তবে হ্যাঁ ফ্যামিলি ব্যান্ড করা যেতে পারতো যেহেতু সব মিউজিশিয়ান এবং সিঙ্গাররা ছিল। আমার আব্বার একটা ব্যান্ড ছিল অ্যামিউজ, এটা আই গেস 89-এর, গ্রেটার ময়মনসিংহের ফার্স্ট ব্যান্ড সম্ভবত আব্বুরটাই। তো তারা গান করতো, আমাদের বাসায় উঠানে প্র্যাকটিস হতো বেসিক্যালি ওই টাইমে। ছোটোবেলায় আমি দেখতাম, তো তখন আমরা যেরকম প্র্যাকটিস প্যাড নিয়ে করি, তো মফস্বল শহরে তো সাধারণত এইসবের খুব একটা ছিল না ব্যবস্থা। তো আব্বা এবং বা তার ব্যান্ড মেম্বারদের দেখতাম উঠানে প্র্যাকটিস করতো, তাদের ড্রামস, কিবোর্ড টিবোর্ড নিয়ে। আব্বুর একটা ছোট কিবোর্ড ছিল, ওইটা আমি বাজাতাম বসে বসে। তো আব্বু আমাকে গান শেখানোটা শুরু করে সবার প্রথম, এবং আব্বুর ব্যান্ডের সাথেই আমি সম্ভবত আমার বয়স যখন 4, তখন একটা পয়লা বৈশাখের শোতে আমি আব্বুর ব্যান্ডের সাথে পারফর্ম করেছিলেন।
তো পারফর্ম কেমন করেছে সেটা বড় কথা না, বাট গেয়েছিলাম আর কি, এটুক মনে আছে। তো ওইভাবেই শুরু। তা আব্বারও হয়তো বা প্ল্যান ছিল যে আমাকে মিউজিশিয়ান বানাবে, ব্যাপারটা এরকম ছিল না যে আমার মধ্যে ট্যালেন্ট দেখেছে। বাবা কি খুশি এই যে এখন আপনি মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করছেন? আমার আব্বা আম্মাই আসলে সবচেয়ে বেশি খুশি। আমি এরকম হয় যে আজকে বাংলা ভিশনে ডাক পেলাম, অন্য সময় অন্য কোনো চ্যানেলে আমাকে ডাকছে, তো টক শোট ইন্টারভিউটা হয়তো বা ইউটিউবে আপলোড দেওয়া হলো। তো আমি যেহেতু নতুন, অডিয়েন্স বেজে আমার খুব একটা পরিচিত এখনো হয়ে ওঠেনি, হয়তো উঠবে কোনো দিন। বাট ওইখানে কমেন্ট বক্সে আমি যখন নিজের ইন্টারভিউগুলো দেখতে যাই, ওখানে গিয়ে আমি আমার আব্বা আম্মার কমেন্ট দেখি। বাবার কথা বলছেন, মার গল্প শুধুমাত্র একটু ভাষা ভাষা শুনছি, মার বিষয়ে একটু মার জানতে চাই। সাপোর্টটা আসলে অনেক বেশি আমার পেছনে, কারণ বাবার প্রতি আমার ভালোবাসা বেশি, এই জন্য বাবার কথাটা একটু মন থেকে। বাবা ব্যান্ড করতেন, বাবা গান করতেন, মা কি গানের সাথে ছিলেন? মা জব করতেন, পাশাপাশি এখন গৃহিণী। মা গানের সাথে ছিল না, কারণ আমার মা একটু বেসুরাই গায়। বেসুরা গায়? মা কিন্তু টেলিভিশন অনুষ্ঠানটা দেখছেন। হ্যাঁ, মা একটু বেসুরা গায়, বাট আমার মা আমাকে রবীন্দ্রসঙ্গীত শিখিয়েছিলেন। একটুকু ছোঁয়া লাগে, এই গানটি আমি আমার মায়ের কণ্ঠ থেকেই প্রথম শিখি। এই যে একটা কি বড় ভুল করে ফেললেন যে মা বেসুরে গান গায়, আবার বেসুরে গলার মায়ের কাছ থেকেই প্রথম রবীন্দ্রসঙ্গীত হ্যাঁ, শেখা। বেসুরা যে গায় How সেটা lucky বড় you হওয়ার পর are. বুঝতে পেরেছি আসলে, তখন তো মনে হতো এটা ঠিক আছে। অনিরুদ্ধ, সামনে কি কি কাজ আসতে চলেছে? বিজ্ঞাপনে জিঙ্গেল করা হচ্ছে কিনা? আমার অডিও ইন্ডাস্ট্রিতে জিঙ্গেল, টিভিসি, ওবিসি, ব্যাকগ্রাউন্ড স্কোর, গান, এই সবগুলাই অলরেডি আমার করা হয়ে গিয়েছে। তো যেহেতু প্রফেশনালি আমি এটাই করছি, স্টুডিওতে সময়টা বেশি দেওয়া হয়, তার মধ্যে থেকে কিছু মানুষ আমার গান শুনতে চায়। দেশের বাইরেও টুকটাক কিছু কনসার্টের আমন্ত্রণ পাই, শো করা হচ্ছে। আর এখন আপকামিং ব্যস্ততার মধ্যে রিসেন্টলি আমি কিছু প্রজেক্টের সাথে যুক্ত হয়েছি। তার মধ্যে এমকে রেকর্ডস নামে একটি প্রতিষ্ঠান বাংলাদেশে খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে, এবং তারা প্রায় 300টি গানের প্রজেক্ট নিয়ে আমরা শুরু করব, যার মধ্যে অলরেডি আমরা প্রথম 15টি গানের কাজ শুরু করে দিয়েছি। এর মধ্যে আখি আলমগীর আপু গাইছে, ফজলুর রহমান বাবু স্যার গাইছে। পুরোনো গানগুলো? না না না, নতুন নতুন গান, নতুন 300 গান আমরা এগুলো রেকর্ড করছি, এবং এই গানগুলোর গীতিকার একজনই, মিরাট ভাই, খুব ভালো মানুষ। তার লেখা গানগুলো নিয়ে আমরা কাজ করার ট্রাই করছি। তো যা বলছিলাম, আখি আলমগীর আপু গাইছে, ফজলুর রহমান বাবু স্যার গাইছে, সালমা আপু গাইছে, লাইলা আপু গাইছে, সুকুমার বাউল গাইছে। তো এই গানগুলো নিয়ে আমাদের কাজ চলছে। আসিফ ভাই গাইছে, আমার একটা বন্ধু আছে আলাউদ্দিন, সেও গাইছে। আমারও দু একটা গান হয়তো বা থাকবে এই প্রজেক্টে। তো এই প্রজেক্টে নিয়ে একটু ব্যস্ততা যাচ্ছে আপাতত আমাদের। অনেক অনেক শুভকামনা রইল, এবং এই গানগুলো নিয়ে আপনার পথ চলা আরো সুন্দর হোক, সমৃদ্ধির হোক। আপনার কন্ট্যাক্টে গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত, পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ব্রিটিশ চলচ্চিত্রকার ও কমেডিয়ান চার্লি চ্যাপলিনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আমার সব থেকে ভালো বন্ধু হলো আয়না, কারণ আমি যখন কাঁদি তখন সে হাসে না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান, নাটকের একটি গান খুব শীঘ্রই আসতে যাচ্ছে। গানটির টাইটেল হচ্ছে অভিমান। এটার দুটি লাইন দর্শকদের শুনি। শুনে ফেলি। অভিমানে চলে যেও না, অকারণে রাগ করো না, বলা কিছু বাকি তোমায়, ছেড়ে যেও না যে আমায়, মান ভেঙে কাছে আসো না, জড়িয়ে ভালোবাসো না। ও অভিমানে রাগ করো না, ও অকারণে চলে যেও না, বলা কিছু বাকি তোমায়, ছেড়ে যেও না যে আমায়, মান ভেঙে কাছে আসো না, জড়িয়ে ভালোবাসো না।